একটা টিকিটের জন্য, একটা প্লেনের টিকিটের জন্য একটা তরুণ সম্ভাবনাময়ী প্রবাসী ফুটবলারের স্বপ্ন হাওয়ায় মিলিয়ে গেল। ফাইনালি সে আসতে পারল না। তার পক্ষে আসলে যাওয়া আসার টিকিট নিজের পক্ষেই কাটা এবং সেই আর্থিক তার সেই সাপোর্টটা এই মুহূর্তে তার পক্ষে ম্যানেজ করা আর্থিক বিষয়টা একটু ডিফিকাল্ট। এখানে বাফুফের একটা সাপোর্ট খুব জরুরি ছিল, দরকার ছিল এবং সাব আন্ডার 20 প্রিলিমিনারি প্লেয়ার লিস্ট বাংলাদেশ মেন্স ন্যাশনাল টিম। বাফুফের দেওয়া তালিকাটা দেখছিলাম। বিশাল তালিকা, 34 জনের তালিকা। প্রথম 28 জন আমাদের বাংলাদেশের স্থানীয় ফুটবলার, যারা বাংলাদেশের বাংলাদেশ থেকে বেড়ে ওঠা, এটা তো বলার অপেক্ষা রাখে না। এর সঙ্গে আরও 6 জন ফুটবলারের তালিকাটা 29 থেকে 34: ইব্রাহিম নওয়াজ ইউকে, ফারজাদ আফতাব ইউএসএ, আমির সামি ইউএসএ, সুশান্ত মণ্ডল কানাডা, রোনাল্ড সুলিভান, ডেকলান সুলিভান ইউএসএ। মানে আমেরিকার থেকে আমরা 4 জন প্রবাসী ফুটবলার পাচ্ছি আন্ডার 20 সাফে, কানাডার থেকে একজন, যুক্তরাজ্য থেকে একজন, 6 জন প্রবাসী ফুটবলার। তার মানে আন্ডার 20-র প্রাথমিক দলটা যে শুরু হলো 14 মার্চ থেকে ঢাকার ক্যাম্পে এরই মধ্যে যোগ হয়েছেন, আরও হবেন ধীরে ধীরে, বাকিরাও চলে আসবেন। কিন্তু আমার একটা নাম না, আরও কয়েকটা নাম মনে পড়ছে। এর মধ্যে একটি নাম নিয়ে আপাতত আজকে আমি কথা বলছি। তার নামটা খুব মিস করলাম। এই অর্থে, তিনি কিন্তু ছিলেন, প্রথমে আমরা তার নাম দেখেছিলাম এর আগে যখন তালিকাটা দেখেছিলাম, সাব আন্ডার 20 ছেলেদের যে দলটা, আব্দুল কাদির এর আগেও এসেছিলেন, গত বছর এসেছিলেন, তিনি খেলেও ছিলেন বাংলাদেশ ইয়ুথ টিমে। আবারও আরেকটি সাফ আব্দুল কাদেরকে রেখেছিল এই দলেও, কিন্তু ফাইনালি যে লিস্টটা আমরা দেখলাম 34 মেন্স, সেখানে কিন্তু আব্দুল কাদির নেই। তাহলে আব্দুল কাদিরের কি হলো, মানে কেন তিনি নেই ফরওয়ার্ড? আব্দুল কাদির নেই। আমি আব্দুল কাদিরের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তার নাম থাকার পরেও সে ফাইনালি কেন, আমাকে প্রথম দিকে বলছিল ভাই আসবো, হ্যাঁ বাফুফে ডেকেছে, বাংলাদেশ ফুটবল টিমে আবার একটা টিমে খেলার সুযোগ পাচ্ছে, এটা বিশাল অ্যাচিভমেন্ট। আমি এটার জন্য অপেক্ষায় ছিলাম আরও অনেক দিন। সে সুযোগটা আবার এসেছে, ইনশাল্লাহ নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করবো, আমি আসবো, এরকম আসবো করে হঠাৎ দেখি সে নাই, ফাইনালি লিস্টে আব্দুল কাদিরের নাম নেই, ইতালি প্রবাসী। কি হলো আব্দুল কাদিরের, কেন তিনি আসতে পারলেন না? আমি শুনে অবাক হলাম তার না আসার কারণ। এই সময়ে একটা প্রফেশনাল বা একটা এই পর্যায়ের একটা ফুটবলারের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে পারে। আসার জন্য প্লেনের টিকিটটা আব্দুল কাদের পাননি। তিনি বাফুফের কাছ থেকে একটি টিকিট চেয়েছিলেন। আপনারা জানেন এই প্রবাসী ফুটবলাররা ম্যাক্সিমামই তাদের খরচে আসতে হয়। অনেকের কাছে এটা খুব অনেক বড় খরচ বা ব্যয়বহুল মনে হয়। আমার মানে একটু অবাক লাগে এই কারণে, আবারও বলছি, সাধারণত যেকোনো ইন্টারন্যাশনাল লেভেলে বা ফেডারেশন যখন প্লেয়ারদেরকে ইনক্লুড করে টিমে, যেমন বিসিবির ক্ষেত্রেই বলি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ষেত্রেই বলি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন কোনো টিম অ্যানাউন্স করে এবং খেলোয়াড়দেরকে তারা যখন নেয় স্কোয়াডে, ওই খেলোয়াড়ের যাবতীয় খরচ, লজিস্টিক্যাল যাবতীয় খরচ বোর্ড বহন করে। এখন বাংলাদেশ ফুটবল নিয়ে যেহেতু একটা ভালো একটা আশা তৈরি হয়েছে, একটা ক্রেজ তৈরি হয়েছে, একটা নতুন করে আমরা স্বপ্ন দেখতে শুরু করছি বাংলাদেশ ফুটবলকে নিয়ে, তাহলে তার পেশাদারি ছায়া তাদের প্রতিটা স্টেপেই থাকা উচিত। এই যে মেয়েগুলো এশিয়ান কাপে খেলতে গেল, মেয়েদের, তাদের পর্যাপ্ত ট্রেনিং করানো হয় নাই, ভালো টিমের সঙ্গে খেলার পর্যাপ্ত অভাব ছিল, ঘাটতি ছিল, সেটা বারবার এসেছে। আবার আন্ডার 20 সাব যে পয়েন্টে, যে প্রসঙ্গে আমি বলছিলাম, যে খেলোয়াড়দেরকে নিয়ে একটা কন্ডিশনিং ক্যাম্প আসছে, নিশ্চয়ই যে যখন বাংলাদেশ থেকে ক্যাম্পটা শুরু হলো, এখন থেকে হয়তো বাফুফে তাদের সকল দেখাশোনা, সব কিছু তাদের দায়ভার, লজিস্টিক্যাল এভরিথিং তারা দায়িত্ব নিচ্ছে, ভেরি গুড। কিন্তু একটা প্লেয়ার যখন বাইরে থেকে আসছে, তো তাদের যাওয়া আসার ভাড়া খরচ, তারা তো বাফুফের জন্যই আসছে। এটা আমি এর আগেও শুনেছি, তাদের আসলে খুব এক্সপেন্সিভ একটা বিষয় হয়ে দাঁড়ায়। এখানে বাফুফের সাপোর্টটা খুব জরুরি হয়ে পড়ে। হ্যাঁ, বাফুফে যে দেয় না তা নয়, বাফুফেও দেয়, কিন্তু বাফুফে অনেক ক্ষেত্রে তাদের জন্য কখনো কখনো তারা কিছু ক্রাইটেরিয়া যেমন চিন্তা করে, যেমন হয়তো তারা ভাবছে 34 জন প্লেয়ারের মধ্যে ফাইনালি তো সবাই 34 জন যাবে না, আন্ডার 20 যদি ফাইনালি না যায়, ফাইনালি ওই টিমে যদি তারা চূড়ান্ত দলে না জায়গা পায়, তাহলে ওই খেলোয়াড়ের পিছনে তারা যে খরচটা করছে, সে খরচটা বৃথা, বা তারা মনে করছে এটা তাদের জন্য একটা বাড়তি খরচ। তাই এই বাড়তি খরচটা নিয়ম অনুযায়ী মানে অনেক সময় করা উচিত, কারণ অনেকের জন্য ভেরি ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু অনেক ক্ষেত্রে হয় না। ঠিক এই কারণে আব্দুল কাদির ক্ষেত্রেও একই ঘটনাই ঘটেছে। আব্দুল কাদির তাও রিকোয়েস্ট করেছিলেন বাফুফেকে যে অন্তত একটা
ওয়ান ওয়ে টিকিটটা যদি তাকে ম্যানেজ করে দেওয়া যায়, যেমন তার যাওয়ার ফ্লাইটের খরচটা দিল, তারপরে আব্দুল কাদের যখন আবার ব্যাক করবে ইতালিতে বাংলাদেশ থেকে, সেই টিকিটটা সে নিজে কেটে নেবে যেভাবে হোক। অন্তত ইতালি থেকে বাংলাদেশে আসার টিকিটটা যেন বাফুফে তাকে একটু যদি দিত বা ম্যানেজ করতে পারতো, তাহলে অন্তত তার জন্য একটু সহজ হতো আসা। কারণ তিনি নিজেই বলছিলেন যে আমার পারিবারিক আসলে প্রবাসে থাকলে যে সবাই অনেক টাকা পয়সার মালিক, বিষয়টা তা নয়। তাদের একটু ফ্যামিলি ক্রাইসিস আছে। এই ফ্যামিলি ক্রাইসিস আছে বলেই বলেছিলেন একটা অনওয়ে টিকিটটা যদি তাকে দেওয়া যেত, তাহলে সে যাওয়ারটা অন্তত সে নিজের মতো ম্যানেজ করে যেত, তবুও সে এই দলে যোগ দিতে পারত। কিন্তু বাফুফের তরফ থেকে যেটা আমি শুনলাম, এটি নাকি আব্দুল কাদিরের নিশ্চয়তা বা সেই সেই ব্যবস্থাটা হয়নি। তো যেহেতু যাওয়া আসার দুটো টিকিটই তাকে করতে হবে, তো তার জন্য এটা খুব এক্সপেন্সিভ হয়ে যায়। আর এখন তো জানেনই যে যুদ্ধ চলছে, স্বাভাবিকভাবেই আগে স্বাভাবিক ফ্লাইটে আসাটাও অনেক ডিফিকাল্ট, অনেক সময় অনেকভাবে ম্যানেজ করে আসা যাওয়া করতে হচ্ছে বিভিন্ন ফ্লাইটে। তো স্বাভাবিকভাবে এখন সব কিছুই বাড়তি দাম। তো টিকিটের যে টাকা, সেটা হয়তো আব্দুল কাদেরের পক্ষে যাওয়া আসার টিকিট ম্যানেজ করা ভেরি ডিফিকাল্ট। ফলে ছেলেটা এই দলে যোগ দিতে পারেনি। একটা টিকিটের জন্য, একটা প্লেনের টিকিটের জন্য একটা তরুণ সম্ভাবনাময়ী প্রবাসী ফুটবলারের স্বপ্ন হাওয়ায় মিলিয়ে গেল। এটা আসলে পৃথিবীর আমি কোনো ফেডারেশনে আসলে আমি এরকম ঘটনা ঘটে কিনা আমার জানা নেই। কিন্তু আমাদের জন্য একটু দুঃখজনক। হ্যাঁ, আব্দুল কাদের আসলেই যে তিনি দুর্দান্ত খেলে সবাইকে চমকে দিতেন, অনেক কিছু করে ফেলতেন, এ নিশ্চয়তা তো নিশ্চয়ই বা এই অনুমান আগে থেকে করা যায় না। কিন্তু আমার কথা হচ্ছে যে আমার লজিকটা হচ্ছে, আমরা কেন সকল পটেনশিয়ালিটিটা কাজে লাগাতে পারবো না? কেন কাজে লাগাবো না? হতেও তো পারে যে আব্দুল কাদের এটা ভালো কিছু করতেও পারতো। কি করতে পারতো না, তার চেয়ে বড় বিষয় তাকে আমরা একটা টিকিট দিতে পারলাম না, যেটার কারণে সে বাংলাদেশে আসতে পারল না এবং এই দলে জয়েন করতে পারল না। তিনি কিন্তু গত ডিসেম্বর থেকেই এই আন্ডার-20, তার আগের ক্লাব যে ক্লাবে তিনি ছিলেন, ডিসেম্বর থেকে সেই ক্লাবে আর নেই। একটা ষষ্ঠ স্তরের একটা ক্লাবের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, ইতালির আব্দুল কাদের। সেখান থেকে এই গত 4 মাসে তিনি আবার নতুন ক্লাব খুঁজছেন। তবে নিজের উদ্যোগে নানা জায়গায় তিনি প্র্যাকটিস করছিলেন, তৈরি হচ্ছিলেন বাংলাদেশে। যেহেতু বাফুফের থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, আন্ডার-20 সাবে তাকে এই দলে রাখারই কথা বাফুফের থেকেই জানানো হয়েছিল। তো বাফুফে যখন জানিয়েছে, তখন সে আসার স্বপ্ন দেখেছিলেন, সেভাবে নিজেকে তৈরি করছিল। ফাইনালি সে আসতে পারল না। তার পক্ষে আসলে যাওয়া আসার টিকিট নিজের পক্ষেই কাটা এবং সেই আর্থিক, তার সেই সাপোর্টটা এই মুহূর্তে তার পক্ষে ম্যানেজ করা, আর্থিক বিষয়টা একটু ডিফিকাল্ট। এখানে বাফুফের একটা সাপোর্ট খুব জরুরি ছিল, দরকার ছিল, এবং সেটা সে একটা মানে এমনও বলছে যে আমার একটা ওয়ান ওয়ে টিকিট দিলেও হতো, মানে জাস্ট আমি যাব, তারপর আসার সময় আমি ম্যানেজ করে চলে আসতাম। সেটা হয়নি, সেটা তিনি পাননি, সে নিশ্চয়তা পারেনি। এখন বাফুফে বলতে পারে আমরা বাকি সবার ক্ষেত্রে যারা আসছে সবাই যার যার মতোই আসছে। হ্যাঁ, এরকম যদি বলে থাকে, আসলে আমি মনে করি এখানেও চেঞ্জ আনা উচিত। কারণ সে তো আসছে আপনার জন্যই, আপনাদের বাংলাদেশে রিপ্রেজেন্ট করার জন্যই সে খেলতে আসছে, বা বাংলাদেশকে সে কিছু দেওয়ার জন্য আসছে। আমার মনে হয় বাফুফের থেকে সবসময় 100% করা উচিত। কারণ সে তো তার ব্যক্তিগত কাজে আসছে না, সে আসছে ন্যাশনাল ইন্টারেস্টে। এর আগেও এরকম টিকিট সংক্রান্ত লজিস্টিক্যালি আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম অনুযোগ, অভিযোগ শুনেছি। আসলে পুরো জিনিসটা, আমার কথা হচ্ছে, পেশাদারিভাবেই ডিল করা উচিত। কারণ তারা খেলতে আসে, তারা ভালো কিছু দিতে চায়। আব্দুল কাদের প্রসঙ্গ বলছিলাম, এর সঙ্গে আরেকটু বলে নিই, আন্ডার-20 সাব দলটা দিয়েছে। আপনারা দলটা নিশ্চয়ই দেখেছেন। রোনাল্ড সুলিমান, ডেকলান সুলিমান শিগগিরই জয়েন করবেন। ঢাকায় 7 দিনের মতো একটা ক্যাম্প হবে, 1 সপ্তাহের মতো ঈদের আগে। এরপরে 21 মার্চ বাংলাদেশ উড়াল দিবে মালদ্বীপে। আন্ডার-20 সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ একটা আবারও গ্রুপ পর্বে কঠিন এক প্রতিপক্ষ তাদের, ইন্ডিয়া। আবারও বাংলাদেশ ইন্ডিয়া লড়াই আমরা দেখব ফুটবলে, এজ লেভেলে। বাংলাদেশের গ্রুপ আছে পাকিস্তান, সূচিটা একটু বলে দিই। 24 মার্চ পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। 28 মার্চ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ইন্ডিয়া পাকিস্তানের বাধা পেরিয়ে বা গ্রুপ পর্বে টপ 2 টিম চলে যাবে সেমিফাইনালে, এরপর ফাইনাল। টুর্নামেন্টের ফরম্যাটটা এরকমই। তবে বাংলাদেশের জন্য একটা গ্রেট চান্স আমার কাছে মনে হয়, পাকিস্তানকেও যদি বাংলাদেশ হারাতে পারে আর ইন্ডিয়ার সঙ্গে ড্র করতে পারে, সেমিফাইনালে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, তাদের কোনো একটা প্রতিপক্ষ পাওয়া যাবে। সেটা টপকে যেতে পারলে ফাইনাল। আবারও কি ইন্ডিয়া বাংলাদেশ ফাইনাল হবে? আপনার প্রেডিকশন কি? কমেন্ট বক্সে জানান। সাপ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ নিয়ে, এবং সাপের যে দলটা আপনারা দেখলেন, সেই দলটা আপনাদের কেমন লাগলো? প্রবাসী ফুটবলার যারা দেখলেন, তাদের আপনার কেমন লাগলো? বা আমরা এই দলটা নিয়ে কতটা এবার স্বপ্ন দেখতে পারি? আপনারা জানাতে পারেন আমার কমেন্ট বক্সে। আমার কমেন্টে
জানাতে পারেন আমার ইনবক্সে। আবার একটু বলে নিই, আন্ডার-20 সাব চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে এই মাসেই। বাংলাদেশ ২১ তারিখে চলে যাবে মালদ্বীপে। টুর্নামেন্টটা হচ্ছে মালদ্বীপে। আমরা তাকিয়ে আছি ইব্রাহিম নওয়াজ, ফারজাদ আফতাব। ও আরেকটু বলে নেই, গত জুনে যে ট্রায়ালটা হয়েছিল, প্রায় 50-এর কাছাকাছি প্রবাসী ফুটবলার, সেখান থেকে 2টি আউটপুট কিন্তু আমরা পেলাম। এর মধ্যে আমির সামি, ইব্রাহিম নওয়াজ, সেখান থেকেই উঠে আসা 2 জন ফুটবলার। সুশান্ত মণ্ডল নতুন আবিষ্কার এই আন্ডার-20 তে। তিনি খেলতে পারবেন কিনা তার একটা চোটের খবর শুনলাম। সব মিলিয়ে আমরা খুব আশাবাদী আন্ডার-20 সাব টুর্নামেন্টটা নিয়ে। খারাপ লাগছে আব্দুল কাদিরকে নিয়ে। এত বড় একটা তালিকায় এই সম্ভাবনা এই খেলোয়াড়টি নেই।